নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন সাহিত্যিক যোগেন্দ্রনাথ গুপ্ত রচিত ডাকাতের খাল। বর্ধমান জেলায় ডাকাতের খাল। কাটোয়ার অনেকটা দূরে গঙ্গা থেকে এই খাল বেরিয়ে গ্রামের ভেতরে গেছে। এই খাল বেশ চওড়া ছিল, অন্তত গঙ্গার মুখের কাছাকাছি। তারপর ক্রমশ সরু হয়ে কোথাও মাঠ, কোথাও বিল, কোথাও চাষিদের ছোট ছোট গ্রামের ভেতর দিয়ে বয়ে গেছে দূর প্রান্তে। দুপাশে বড় ছোট সব রকমের গ্রামই আছে। কোনো গ্রামে বেশ ধনী জমিদার তালুকদার ব্যবসায়ীর বাস। তাঁদের বড় বড় পাকা বাড়ি তালগাছের আড়ালে আম কাঁঠালের ঘেরা বনে শোভা পায়। আবার খালের পাড়ে চাষি বাগদি নানা জাতির লোকেরাও বাস করে। যে সময়ের কথা বলছি তা ইংরেজ আমলের প্রথম যুগের কথা। পলাশির যুদ্ধের পর দেশে চলেছে অরাজকতা। নামে শাসক নবাব, কিন্তু শাসন করে ইংরেজ কোম্পানি। তারা চায় টাকা, শোষণ করে রক্তচোষা বাদুড়ের মতো প্রজার রক্ত। প্রজার টাকা নেই, খাদ্য নেই, তবু দেয় টাকা। নবাবী ফৌজের সৈনিকেরা ফৌজ থেকে বিদায় হয়েছে। তারা বেকার, অথচ খাওয়া চাই। তারা ঘুরে বেড়ায়, দল বেঁধে করে ডাকাতি। সঙ্গে তাদের জুটেছে ঠ্যাঙারে, ঠগি আর অপর ডাকাত দল। এই দলের লোকেরা এখান দিয়ে গঙ্গার স্রোত ধরে গ্রামে ঢোকে জোয়ারের সাথে, আবার ভাটার টানে গঙ্গার বুকে এসে নির্বিঘ্নে চলে যায় ভিন্ন ভিন্ন পথে। দেশে শাসন নেই, কেউ কাউকে দেখে না। দস্যু দল নির্ভীকভাবে ডাকাতি করে। এজন্য ওই খালের নাম ডাকাতের খাল। ডাকাতের খালের একপাশে একটি বর্ধিষ্ণু গ্রাম। গ্রামে বাস করেন নিতাই বণিক, খুব ধনী, জাতিতে তন্তুবায়। সুতার ও তুলার কারবারে অনেক টাকা সঞ্চয় করেছেন। লোকে বলে কোটি টাকা। কলকাতাতে আড়ত আছে, কাশিমবাজারেও আছে। যে গাঁয়ে নিতাইয়ের বাড়ি সেই গাঁয়ের নাম পলসোনা। সেখানে অনেক সোনার বেনে এবং গন্ধবেনেরও বাস। সকলেই চাষবাস ও ব্যবসা করে টাকা কড়ি করেছেন। লোকের নিতাই বণিককে বলতো নিতাই বাবু। নিতাই লোকটি ছিলেন পরোপকারী। গাঁয়ের দুঃখী দরিদ্রদের সাহায্য করতেন, গোলার ধান বিলি করতেন। লোকে তাঁকে ভালোবাসত ও শ্রদ্ধা করত। সেবার পুজোর সময় নিতাই বাড়ি চলেছেন ডাকাতের খাল দিয়ে। তাঁর আদেশে তাঁর নিজের নৌকাখানি আগে আগে চলেছে। মাঝিকে বলেছেন পথে মঙ্গলচণ্ডীর পুজো দিয়ে যাবেন। পেছনে রয়েছে নৌকো বোঝাই নানা জিনিসপত্র পূজার জন্য, দরিদ্রদের দানের জন্য। ধুতি, চাদর, গামছা, মন্ডা, মিঠাই প্রচুর পরিমাণে। মাঝি বলল, পথটা ভালো নয় কর্তা। এই যে ডাকাতের খাল, কোথায় কোন বিপদ ঘটে যদি নৌকো ঘিরে ফেলে, এগিয়ে যাওয়া কি ভালো হবে? নিতাই হেসে উত্তর করলেন, আরে ভয় কিসের হে রামকানাই, এ খালে তো বরাবরই যাই। কই কোনোদিন তো আমার নৌকোয় ডাকাতি হয়নি। চলো, ওই বাঁকটার পরেই তো মঙ্গলচণ্ডীর মন্দির, আর সঙ্গীরাও সব এসে পড়বে। জোরে নৌকো চালাও। দাঁড়ি মাঝিরা নৌকো চালালো। ঝপঝপ শব্দে খালের জল উতলা হয়ে উঠল। মাঝি আরো জোরে নৌকো চালাতে লাগল। মঙ্গলচণ্ডীর মন্দির ঘন গাছপালায় ঢাকা নিবিড় বনের মধ্যে দিয়ে অতি সংকীর্ণ পথ। সেই পথে যাওয়া যায় মন্দিরের কাছে। গ্রামটিও বনভূমি। একটা প্রকাণ্ড বটগাছের পাশে ভগ্ন জীর্ণ প্রাচীরে ঘেরা প্রাঙ্গণের মধ্যে একটা ভাঙা মন্দির।
মন্দির দক্ষিণমুখ। কাঠের ভাঙা সিংহাসনের ওপর দশভুজা মহিষমর্দিনী মূর্তি। সিংহাসনের সম্মুখে একটি প্রস্তরের মূর্তি, নাম কপিলেশ্বর। লোকে বলে উজানিতে মঙ্গলচণ্ডী দেবী। তন্ত্রের মতে এই মঙ্গলচণ্ডী দেবীর মন্দির একটি পীঠস্থান। মন্দিরের এক কোণে রয়েছে রুধির সিক্ত ভীষণ দীর্ঘ খড়গ। মন্দির প্রাঙ্গণে হাঁড়িকাঠ, তার দুদিকে রক্তের ধারায় সিক্ত কর্দমাক্ত মাটি। কি ভীষণ নীরবতা! লোক নেই, লোকালয় নেই আশেপাশে। গভীর অন্ধকার রাত্রি। গাছপালায় স্থানটিকে আরো ভীষণ অন্ধকার ও ভয়যুক্ত করে তুলেছে। মন্দিরে পুরোহিত নেই। মন্দিরে ভাঙা কপাট। একটা মাটির প্রদীপের ক্ষীণ আলোতে সেই মহিষমর্দিনী মূর্তিকে দেখাচ্ছে অতি ভীষণা রক্তলোলুপা। যেন রক্তচক্ষু করে দেবী বলছেন, রক্ত দে, রক্ত দে। পূজা করছে হারান বাগদি, ডাকাতের সর্দার সে। পুজোর মন্ত্র কি জানি না, তবে পূজার উপচার বড় কম ছিল না। সে জয় মা কালী বলে চিৎকার করে মন্দির প্রাঙ্গণ ধ্বনিত করে তুলল। সঙ্গে সঙ্গে সেই নিবিড় বনে সেই ধ্বনি প্রতিধ্বনিত হয়ে উঠল। এমন সময় শোনা গেল লোকজনের শব্দ। দেখা দিল লণ্ঠনের আলো। সেই সংকীর্ণ খালের ধার দিয়ে আগে আসছিলেন নিতাইবাবু। গায়ে একখানি মাত্র ওড়নি, সাদা থান ধুতি পরা, সৌম্য শান্ত মূর্তি। সব চুপচাপ, যেন কোনো লোকজন নেই। ডাকাতেরা লাঠি, তলোয়ার, সড়কি নিয়ে মন্দিরের আশেপাশে বনের আড়ালে লুকিয়ে আছে। হারান সর্দার একটা মানুষের মাথার খুলির মধ্যে বলির রক্ত নিয়ে বাইরে এসে যেমন নিতাইয়ের কপালে তিলক পরাতে গেছে, অমনি ক্ষীণ আলোকে তাকে দেখতে পেয়ে দুহাত পিছিয়ে চিৎকার করে উঠল, কু কু কু। বিস্মিত হলেন না, ভীত হলেন না নিতাইবাবু। যেন কিছু ঘটেনি। সব ভয় আতঙ্ক কিছুতেই ভীত না হয়ে দেবীর ধ্যান করতে শুরু করলেন। তারপর মাকে প্রণাম করে যেমন মাথা তুললেন, দেখলেন তাকে ঘিরে রয়েছে একদল সশস্ত্র ডাকাত। ডাকাতের হাতে লাঠি, তলোয়ার ও সড়কি। ভীষণ দর্শন তাদের মূর্তি। মাথায় ভরা ঝাঁকড়া চুল, কালিমাখা মুখ, চক্ষু রক্তবর্ণ। সকলে নীরব, কারো মুখে কোনো কথা নেই। নিতাইবাবু এইবার ভয় কাঁপছিলেন। পূর্বের সাহস তার আর ছিল না। এমন সময় হারান বাগদি, দলের সর্দার, মানুষের মাথার খুলিতে ভরা রক্ত নিয়ে এসে দাঁড়াল। কি ভয়ঙ্কর তার মূর্তি! মাথা ভরা জটার মতো লম্বা চুল, দাড়ি গোঁফে ঢাকা মুখ, রক্তচক্ষু ঠিক জবা ফুলের মতো, কালিমাখা ভীষণ মুখ, দীর্ঘ দেহ, বলিষ্ঠ গঠন। নিতাই কম্পিত কণ্ঠে বললেন, কে তোরা? সকলে জোরালো সুরে বলল, ডাকাত। ডাকাত? ডাকাত? তোমরা কি আমায় মেরে ফেলবে? এমন সময় এগিয়ে এলো হারান বাগদি। বলল, না, মারব না। দৈব আপনাকে রক্ষা করেছে। মায়ের মন্দিরে এসেছেন, নইলে এতক্ষণে শেষ হয়ে যেতেন। আর আমার সঙ্গীরা? তাদের নৌকর মালপত্র এতক্ষণে লুটপাট হয়ে গেছে। সব এখানে এসে পৌঁছবে। কেন? কি তাদের অপরাধ? অপরাধ নয়, আমাদের প্রয়োজন আছে, তাই লুট করেছি। হারান সর্দার এইবার নিতাইবাবুর কাছে এসে বলল, ভালো করে চেয়ে দেখো বাবু, আমায় চিনতে পারো? চিনতে? তা ঠিক না। হ্যাঁ, পেরেছি। তুমি হারান? হ্যাঁ, আমি হারান।
তুমি ডাকাত? ভীষণ অট্টহাসি হেসে হারান বলল, হ্যাঁ আমি ডাকাত, কিন্তু আমাকে ডাকাত করেছে কে? তুমি নিতাই বাবু, তুমি। ডাকাতেরা একে একে এসে নিতাইয়ের গা ঘেঁষে দাঁড়ালো। আমি? আমি? হ্যাঁ তুমি। মনে পড়ে বাবু, তোমার বড় ছেলে যখন গঙ্গায় ডুবে যাচ্ছিল, কে তাকে বাঁচিয়েছিল? মনে পড়ে? না না, তোমরা বড় লোক, সব কথা ভুলে যাও। ওই কোম্পানির গুদামে হাজার হাজার টাকা পৌঁছে দিয়েছি, আমি হারান সর্দার। মনে পড়ে বাবু? নিতাই নীরব। সেই তুমি বিনা দোষে সেবার খাজাঞ্চি খানার সিন্ধুক হতে 1000 টাকার একটা তোড়া পাওয়া যায়নি বলে আমাকে চোর বলে সারা গায়ে মেরেছিল কোড়ার বাড়ি। এই দেখো এখনো সেই সব দাগ। আর শুধু কি তাই, কোতোয়ালের হাতে দিয়ে আমাকে কয়েদখানায় পাঠিয়েছিলে। কয়েদখানার দেওয়াল টপকে পালিয়ে এসেছিলাম তাই রক্ষে, আর নইলে সেইখানেই প্রাণ যেত। এই দেখো কোড়ার দাগ, এই দেখো, এই দেখো আমার ভাঙা চোয়াল। তুমি সেই নিতাই বাবু। এখন আমি। কেঁদে ফেললেন নিতাই বাবু, করুণ কণ্ঠে বললেন, আমাকে মাফ করো হারান। তোমায় মেরে কন্দ কাটা করে খালে ভাসিয়ে দেবো, আমাদের ডাকাতের খালে। চিৎকার করলো হারান সর্দার। হারে রে শব্দ করে সব ডাকাত তলোয়ার উঁচু করল। একটু পরে হারান জিজ্ঞাসা করল, বাবু ভদ্রলোক বেঈমান হয়, চোর হয়, জোচ্চোর হয়, গরিবের খাবার কেড়ে নেয়, মিথ্যা করে চোর বলে ধরিয়ে দেয়, কিন্তু গরিব তা করে না। তোমরা কাকেও বিশ্বাস করতে জানো না। নিতাই কাঁদতে কাঁদতে বললেন, আমায় কি মেরে ফেলবে হারান? হারান বাগদি আঙুল তুলে ডাকাতদের যেমন ইশারা করলো, তারা অমনি সরে দাঁড়ালো নিতাইয়ের পাশ থেকে। হারান বলল, কালু, নিতাই বাবুর নৌকোর লুটের জিনিস সব এনেছিস? হ্যাঁ সর্দার। যা সব গুদাম ঘরের কাছে জড়ো কর। লোকটি চলে গেল। ডাকাতের দল নিতাইবাবুকে নিয়ে মন্দির থেকে বেরিয়ে এলো। বাঁশি বাজলো, দামামা বাজলো ডিম ডিম, ঢাক বাজলো জোরে। বনের এক প্রান্তে মন্দিরের অল্প দূরে বিস্তীর্ণ মাঠ। সেই মাঠের পাশে একটা বিরাট বটগাছের নিচে এসে বসল হারান সর্দার। ক্রমে ফর্সা হলো, পূব আকাশ লাল হয়ে উঠল, পাখিরা ডাকতে লাগলো। আবার বাঁশি বাজল। দেখতে দেখতে পিঁপড়ে সারির মতো পুরুষ ও নারী, শিশু, বালক, কিশোর, ছোট বড় সব আসতে লাগলো। হারান বাগদি প্রত্যেককে ডাকাতের হাত দিয়ে এবং নিজের হাতে বিলোতে লাগলো। কাপড়, টাকা কড়ি, চাল ডাল, তাদের প্রয়োজনীয় জিনিসপত্র। কঙ্কালসার এসব ভিখারি ভিখারিনীর দল নিতাইবাবু বুঝি আগে দেখেননি। দেখলেন পরনে কাপড় নেই, মাথায় তেল নেই। কি অভাব, কি দুর্দশা দেশের লোকেদের। নিতাইবাবু বসে বসে এইসব দেখছিলেন। এইসব দেখে কেঁদে ফেললেন। এই তাঁর দেশের লোক, এত গরিব, এত অভাগা। আর কি অন্যায় করেছেন তিনি এই হারান বাগদির ওপর। বিনা দোষে কি বেদনা দিয়েছেন। নিতাই মনে মনে একথাই বিশেষ করে চিন্তা করছিলেন। কে বড়, ধনী ব্যবসায়ী নিতাইবাবু না হারান বাগদি ডাকাতের সর্দার? একে একে অন্যান্য ডাকাতেরা নিমেষে বনের মধ্যে অদৃশ্য হল। সেইখানে রইল শুধু ডাকাতদের সর্দার, নিতাইবাবু আর 4 জন ডাকাত। হ্যাঁ বাবু, এইবার কি করবে আমায়? মার কাছে বলি দেব।
হারান হাসল উচ্চ কণ্ঠে। সে কি ভীষণ অট্টহাসি। নিতাইবাবু করুণ কণ্ঠে বললেন, হ্যাঁ তাই দাও। সে কি কথা, আমরা গরিব মুক্কুসুক্কু লোক, কিন্তু বেঈমান নই। কালো সর্দার। বাবু চোখ মুখ বেঁধে বনের সীমা পার করে ওর গাঁয়ের পথে খালের মধ্যে যে নৌকা আছে তাতে রেখে আয়। ওর সঙ্গের মাঝি মাল্লাদের ছেড়ে দে। আমাকে ছেড়ে দিলে হারান? হ্যাঁ, কি করব আপনাকে মেরে। তুমি অপরাধ ভুলে যেও হারু। হ্যাঁ ভুলে গেছি বাবু, ভুলে গেছি। তবে একটা কথা বলি বাবু, দারোগা পুলিশ করবেন না, তাহলে বিপদে পড়বেন। আর একটা কথা বলছি বাবু, এই আমাদের মতো ছোট লোক গরিব দুঃখীদের ভুলবেন না। অনেক টাকা রোজগার করেছেন, আরো করবেন, কিন্তু এদের কথা মনে রাখবেন। হ্যাঁ প্রণাম হই বাবু। আপনি যে আমার মনিব, ডাকাত হয়েছি বলে তো আপনার উপকার ভুলতে পারবো না যতদিন বেঁচে থাকবো। নিতাইবাবু হারানবাগদিকে বুকে জড়িয়ে ধরলেন, বললেন, বাবা আমি প্রতি বছর তোমার হাত দিয়ে এমনি করে আমার কাঙালি মা ভাই বোনেদের অন্ন বিলাবো, কাপড় দেব। তুমি নিজের হাতে বিলিয়ে দেবে তাদের মধ্যে, মায়ের নাম করে। কতদিন চলে গেছে, যে বনভূমিতে নিতাইবাবু গরিব দুঃখীদের দান করতেন সেই স্থানের নাম হয়েছে নিতাইগঞ্জ। কে না জানে নিতাইগঞ্জের হাটের নাম? আজ লোকে নিতাইবাবু ও হারানবাগদির নাম ভুলে গেছে, কেবল স্মৃতিতে বেঁচে আছে নিতাইগঞ্জের হাট আর শীর্ণকায় ডাকাতের খাল।